আরে বাবা, পিছন পিছন ঢুকছেন স্বয়ং উৎপল দত্ত মহাশয়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আহা, তোমরা পাশ করে যাবে। অজিত তোমাদেরকে দিয়ে করিয়ে নেবে, ও খুব ভালো ডিরেক্টর, তোমাদেরকে দিয়ে ঠিক করিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমি শামুদা। স্বর্ণযুগের অনেক স্মৃতি এখনও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নমস্কার বন্ধুরা, হংসরাজ ছবির শিল্পী নির্বাচনের সময় আমার যে অডিশন পর্ব হয়েছিল, আজ তারই কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সামনে বলবো। পরিচালক অজিত গাঙ্গুলি আমাদের কয়েকটি ছেলেকে প্রাথমিকভাবে নির্বাচন করেছিলেন হংসরাজ ছবির মুখ্য চরিত্রগুলো রূপদান করবার জন্য। আমাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে হাজির হতে। সেখানে তখন আরেকটি জনপ্রিয় সেই সময়কার বাংলা ছবি মোহনবাগান মেয়ের শুটিং চলছিল। তো সেই শুটিং ফ্লোরে হাজির হতে বলা হয়েছিল। সেখানে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত মহাশয়ের চোখের সামনে আমাদের ক্যামেরা অডিশন দিতে হবে। যথাদিনে যথাসময় আমার গিরিশ পার্কের বাসভবন থেকে দুটি বাস চেঞ্জ করে উপস্থিত হলাম টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে যে রাস্তাটি রানীকুঠির দিকে বেঁকে গিয়েছে, সেই রাস্তায় দু চার পা এগোলেই বাঁ দিকে ইন্দ্রপুরী স্টুডিও। ইন্দ্রপুরী স্টুডিওর বিশাল গেটের সামনে হাজির হলাম। সেখানে যথারীতি দারোয়ান পথ আটকালো। তো তাকে সব কিছু খুলে বলতেই সে গেটটা আস্তে করে ওপেন করলো। এই ভেতরে যেই ঢুকলাম, সামনে একটা বিরাট কল্পনার জগৎ যেন উন্মোচিত হয়ে গেল। এই সময়কার দুটি বাংলা চলচ্চিত্র ম্যাগাজিন প্রসাদ এবং উল্টোরথের সৌজন্যে ছায়াছবির জগৎকে ঘিরে নানা রকম কল্পনার তৈরি হয়েছিল। ইন্দ্রপুরী স্টুডিওর ভেতরে পদার্পণ করে আমার মনের মধ্যে সেই সব কল্পনার উদ্রেক হলো। মনে হতে লাগলো, এ কি আমি বাস্তবে আছি না কল্পনায় আছি। চোখের সামনে লম্বা লম্বা সেই সিনেমা লাইটের স্ট্যান্ড, ট্রলি, তারপর রিফ্লেক্টর, তারপরে ক্যামেরা, এইসব নিয়ে বিভিন্ন মানুষকে এদিক থেকে ওদিক চলে যেতে দেখলাম। এবং সে এক অদ্ভুত জগৎ। যদিও আমি সকাল সকাল গিয়েছিলাম, সেই সময় তখনও পর্যন্ত কোনো শিল্পীকে চোখের সামনে দেখলাম না। যে সমস্ত ম্যাগাজিনে যাদের ছবি দেখতাম সেই সময়, হঠাৎই আমার পাশ দিয়ে একটা গাড়ি প্রবেশ করলো। আর সঙ্গে সঙ্গে দেখলাম ছাতা বাহক দরজা খুলে এসে দাঁড়ালেন। আসলে সেই সময় টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছিল। তো গাড়ি থেকে সানগ্লাস পরে একজন ভদ্রমহিলা নামলেন। দেখলাম, আরে এর ছবি তো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মোহনবাগান মেয়ের ছবির হিরোইন রাজশ্রী বসু। আরে বাবা, চোখের সামনে একজন হিরোইনকে এভাবে দেখে কিরম একটা অদ্ভুত লাগছিল। মানে একটা ভয়, ভীতি, আবেগ সবকিছু মিলে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। যাই হোক, জিজ্ঞেস করে সেই মোহনবাগানের মেয়ের সেটে গিয়ে হাজির হলাম। এবং সেখানে আর যাদেরকে আসতে বলা হয়েছিল, আমার মতো আরো কয়েকজন ছেলে, তাদেরকে দেখতে পেয়ে একটু প্রাণে ভরসা পেলাম, একটু বল পেলাম। আর তাকিয়ে দেখলাম সেখানে লাইট রেডি হচ্ছে, ক্যামেরা রেডি হচ্ছে, এবং সেই পরিচালক অজিত গাঙ্গুলি এক পাশে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছেন। পিছন থেকে তাকে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না। হঠাৎ পাশে আসতে দেখি, আরে বাবা, এ তো সেই দুর্দণ্ড প্রতাপ অভিনেতা উৎপল দত্ত মহাশয়। বাবা, তিনি আবার সেই মোহনবাগান মেয়েতে যে চরিত্র করছিলেন সেই মেকআপে একেবারে এসে হাজির। আমি না সব দেখে কিরম হকচকিয়ে গেলাম। আমাকে দেখি অজিতদা বললেন, এই তুমি এসে গেছো, বসো বসো বসো। শোনো, আজকে কোনো মেকআপ টেকআপ না, তুমি ওই আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছ থেকে স্ক্রিপ্টটা নাও, নিয়ে গড়গড় করে মুখস্থ করে নাও। যখন বলবো অ্যাকশন, তখন ওই ক্যামেরার সামনে হেঁটে অভিনয়টা দেখাবে। যাই হোক, আমি না কি করবো, মানে প্রচন্ড একটা কিরম নার্ভাস লাগছিল। আমার ওই অন্য ছেলেদের সঙ্গে কথা বলছিলাম, সেখানে ডনি যে সুবীর ঘোষ আর বসন্ত হয়েছিল সঞ্জীব দাশগুপ্ত, এরাও ছিল। তখনও আর কি এরা সিলেক্টেড হয়নি, বাট ওরা সে তখন এসেছিল। এদের মধ্যে ডনিকে কিন্তু আমি খুব মানে কনফিডেন্ট মনে হচ্ছিল আমার দেখে।
আসলে পরে জানলাম যে ডনির বাবা উনি ছিলেন সুবোধ ঘোষ, যিনি এই শামুর বাবার চরিত্রে পরে রূপদান করেছিলেন। তো তার সঙ্গে অজিত গাঙ্গুলির একটা বন্ধুত্ব ছিল, তো সেই জন্যে ডনির সঙ্গে বোধহয় অজিতদারও পরিচয় ছিল, তাই ওর অত নার্ভাস আমি ওকে দেখছিলাম না। তো এই সময় হঠাৎ মনে হলো যে বোধহয় একবার টয়লেটে যাওয়ার দরকার। তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, টয়লেটে গেছি আমি আর ওই বসন্ত, আমরা দুজনে ঢুকেছি। হঠাৎ দেখি পিছন পিছন ঢুকছেন স্বয়ং উৎপল দত্ত মহাশয়। আমরা তো ওনাকে দেখে আবার ওইখান থেকে দে ছুট, মানে আর সঙ্গে সঙ্গে উনি সেই গুরুগম্ভীর গলায়, আরে আরে যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়, এসো এসো, শোনো শোনো শোনো, আরে তোমরা দুজন ওই ছেলের দলে আছো না যারা ওই আজকে অডিশন দেবে, শোনো ভয় পেও না, ভয় পেও না, অজিত খুব ভালো ডিরেক্টর, ওর কাছ থেকে স্ক্রিপ্টটা নাও, নিয়ে নিজেদেরকে মনে করবে তোমরাই একদম বেস্ট অভিনেতা, সেইটা মনে করে যেটুকু করতে বলছি সেটা করো। আরে আমি তো আছি, আহা তোমরা পাশ করে যাবে, অজিত তোমাদেরকে দিয়ে করিয়ে নেবে, ও খুব ভালো ডিরেক্টর, তোমাদেরকে দিয়ে ঠিক করিয়ে নেবে, ভয় পেও না। এইটা শোনার পরে আমরা যেন একটা দ্বিগুণ উৎসাহে, মানে উদ্দীপনা উৎসাহে মনে হলো যেন আমরা একদম সবকিছু হয়েই গেছে, আমরা এই গিয়ে ক্যামেরার সামনে বোধহয় মোহনবাগানের মেয়েতেই শুট করতে আরম্ভ করবো, এই রকম উদ্দীপনায় ভেতরে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম কোথায় কোথায় স্ক্রিপ্ট দিন, স্ক্রিপ্ট দিন। তখন হয়েছে বাবা তোমাদের তো এত, মানে তোমাদের খুব কনফিডেন্ট লাগছে, কি ব্যাপার, একটু আগেই তো কিরম শুকিয়ে কাঠ হয়ে ওইখানে বসেছিলে। যে কাউকে কিছু বলতে পারলাম না যে ওইখানে উৎপল দত্তর সঙ্গে দেখা হয়েছিল, সেটা আর বললাম না কাউকে। তো যাই হোক উনি যে অভয় দিলেন সেটা আজও মনে আছে। এবং তারপরে যথাসময়ে স্ক্রিপ্টটা পেলাম এবং ক্যামেরার সামনে কি বলেছিলাম মনে নেই, বাট হেঁটে একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছিল ক্যামেরার পাশ দিয়ে, সেইটা ডায়লগ বলতে বলতে চলে গেলাম। দূরে দেখলাম এক কোনায় চেয়ারে উৎপল দত্ত মহাশয় বসে মুচকি হাসছেন। আর তারপর অজিতদা পিঠ চাপড়ি দিয়ে বলেছিলেন, যা করেছো ঠিক আছে, আগামীকাল বিকেলে আমার বাড়িতে চলে এসো, তারপর কার কি চরিত্র, কাকে কি করতে হবে সব বলে দেবো। এবং এইভাবেই পরের দিন থেকে শুরু হলো কর্মশালা অজিতদার বাড়িতে, এক দীর্ঘ রিহার্সাল পর্ব। প্রায় 15 দিন ধরে এই রিহার্সাল পর্ব চলেছিল। ডনি, আমি, বসন্ত, আমরা সিলেক্টেড হয়ে গেলাম। আর প্যারালালি অরিন্দম, যে কিনা হংসরাজ করছিল, তাকে বীরভূম থেকে এক বাউল এসে 15 দিন তাকে বাউলের ট্রেনিং দিয়েছিল, কিভাবে নাচা গাওয়া এই সমস্ত বাউলরা যেভাবে করে। তো প্যারালাল ওর শিক্ষা চলতে লাগলো, প্রশিক্ষণ চলতে লাগলো, আর আমরাও অজিতদার বাড়িতে ওই রিহার্সাল শুরু করলাম। এরপরে আরো কিছু কিছু ছেলে এসে যোগ দিল। তো এই রিহার্সাল করবার জন্য যেটা হয়েছিল যে পরবর্তীকালে শুটিং এর সময় আমরা ক্যামেরা রেডি বললেই, শট রেডি বললেই আমরা ঠিক এসে যে যার জায়গায় দাঁড়িয়ে পড়তাম এবং অ্যাকশন বললেই একদম সেই কণ্ঠস্থ ডায়ালগ ঠিকঠাক মতো সময়ে আমরা বলতে পারতাম। এবং এতে অজিতদা খুব খুশি হয়েছিলেন। এবং সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে তখনকার দিনে সেলুলয়েড ফিল্ম নষ্ট হলে প্রযোজকের অনেক টাকা নষ্ট হতো, তো সেইটা অজিতদা আমাদেরকে অনেকবার বুঝিয়েছিলেন। তো সেই অনুযায়ী আমরা মানে খুব বেশি আমরা ফিল্ম নষ্ট করিনি, আমরা এক দুবারেই একে উত্তীর্ণ হয়ে যেতাম, এটা আমাদের মনে আছে। এরকম অনেক স্মৃতি রয়েছে। আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।